এই যে আমাদের বাংলাদেশের অটোগুলো যাচ্ছে ভারতের সেই 3 বিঘা জমি দিয়ে, 3 বিঘা করিডোর দিয়ে, আর ওদিক দিয়ে হচ্ছে আবার ভারতের বাসগুলো চলছে। এখানে কাঁটাতারের বেড়া দিয়ে একদম ঘেরাও করা, অর্থাৎ এখান থেকে ভারত শুরু। কিন্তু সেই দোহগ্রাম আঙ্গুরপোতাতে কিভাবে যাব? সব হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতের 3 বিঘা জমি পেরিয়ে তারপর হচ্ছে আবার সেই দোহগ্রাম আঙ্গুরপোতাতে যাচ্ছে। আমার সামনে হচ্ছে বর্ডার পিলার, আর পিলার ঘেঁষেই এই যে মসজিদ। ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ, দোহগ্রাম আঙ্গুরপোতা, যার চারপাশে ভারতীয় ভূখণ্ড আর ভেতরে বসবাস করেন বাংলাদেশি জনগণ। সেখানে যাওয়ার মতন নেই কোনো পথ, সেখানে পৌঁছাতে হলে যেতে হয় ভারতীয় ভূখণ্ড দিয়ে। একটা সময় এখানে বসবাস করা মানেই ছিল এক ধরনের বন্দি জীবন, নিজ দেশের সাথে সরাসরি যোগাযোগহীন। তবে বর্তমানে সেখানে যাওয়ার জন্য রয়েছে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোরটি ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এই পথ ব্যবহার করে দোহগ্রাম আঙ্গুরপোতার মানুষ বাংলাদেশে যাতায়াত করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব 3 বিঘা করিডোর ও দোহগ্রাম আঙ্গুরপোতার অজানা ইতিহাস। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের ভূখণ্ড পেরিয়ে চলুন আজকে আমরা যাত্রা করি সেই বিচ্ছিন্ন জনপদ দোহগ্রাম আঙ্গুরপোতার পথে। আমাদের যাত্রা শুরু হয় পাটগ্রাম থেকে। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে। শুভ সকাল। তো আমি গতকাল এই পাটগ্রামে এসেছিলাম, আর সেই 5 বছর আগে আমি এই পাটগ্রামের 3 বিঘা করিডোর দোহগ্রাম আঙ্গুরপোতাতে গিয়েছিলাম। তো যেহেতু পাটগ্রাম এসেছি তাই ভাবলাম আবারও সেই 3 বিঘা করিডোর যাই বা দোহগ্রাম আঙ্গুরপোতায় যাই। এখন কি অবস্থা আছে, সে অনেক আগে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই পাটগ্রাম থেকে যাব সেই 3 বিঘা করিডোর। একদম 7 সকাল বেরিয়ে পড়েছি, অনেক অটো অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছে। একটি অটো রিক্সা নিয়ে আমরা সেই দোহগ্রাম আঙ্গুরপোতার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে অনেক আপনি অটো পেয়ে যাবেন, রিক্সা পেয়ে যাবেন, ভ্যান পেয়ে যাবেন। তো তাদের সাথে দাম ঠিক করে বা দাম মিটিয়ে তারপর হচ্ছে যাবেন। আপ ডাউনও নিতে পারেন বা আপনি যেভাবে খুশি সেভাবেই নিতে পারেন। পাটগ্রাম থেকে 3 বিঘা করিডোরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। পথ জুড়ে চোখে পড়ে বিস্তীর্ণ জমি, হাজার হাজার বিঘা জুড়ে তামাকের চাষ। রংপুর, নীলফামারী আর লালমনিরহাট অঞ্চল বহু আগে থেকেই তামাক চাষের জন্য পরিচিত। তাই এখানকার কৃষকেরা অন্যান্য ফসলের তুলনায় তামাক চাষেই বেশি আগ্রহী। আসলে এক এক জায়গার মাটি এক এক ফসল চাষের জন্য মানে উপযোগী হয়ে ওঠে। যেমন নীলফামারীতে আগে সেই ব্রিটিশরা নীল চাষ করতো, আর লালমনিরহাটে সেই কাল থেকেই তামাক চাষ করা হয়। আমাদের ওইদিকে কিন্তু তামাক চাষ কি এটা অনেকে জানেই না, কিন্তু এখানে সেই কাল থেকেই তামাকের চাষ করা হয়। আমাদের এই যে অটোওয়ালা ভাই হচ্ছে 1 বিঘা জমি তামাক চাষ করেছে। মনে করেন যে 9,000 টাকা মন আছে এই তামাক। হ্যাঁ, তামাক এই সামনে বছরে, এই জন্য এবার তামাক মনে করেন যে আবার সবাই লাগাইছে আরো বেশি। এর আগে ভুট্টার দাম ছিল একবারে কম, হ্যাঁ 900 থেকে 1,000 টাকা মন ছিল ভুট্টা। আর তামাকে যদি 1 মন তামাকে মনে করেন যে 9,000 টাকা বিক্রি করে, তাহলে মনে করেন যে 1 বিঘার ক্ষেত্রে 10 মন হলেও 90,000 টাকা। পরে তো আবার ধান চাষ করছে। তাহলে মনে করেন যে কত ইনকাম বেশি হচ্ছে। অটোওয়ালা ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম 3 বিঘা করিডোর। এখানে সকল মানুষ যানবাহন ও ব্যাগগুলো চেক করেন বাংলাদেশের বর্ডার গার্ড। তো বন্ধুরা, পাটগ্রাম থেকে এখানে আসার পর এখানে কাঁটাতারের বেড়া দিয়ে একদম ঘেরাও করা, অর্থাৎ এখান থেকেই ভারত শুরু। কিন্তু সেই দোহগ্রাম আঙ্গুরপোতাতে কিভাবে যাব? একটা সময় সেই বাংলাদেশের ভূখণ্ড যে দোহগ্রাম আঙ্গুরপোতা, সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না। পরবর্তীতে 2 দেশের সরকারের মাধ্যমে চুক্তির মাধ্যমে এই যে 3 বিঘা করিডোর বা প্যাসেজ, এটা কিন্তু চালু করা হয়। অর্থাৎ আমাদেরকে সেই দ্বীপের মতো দোহগ্রাম আঙ্গুরপোতায় যেতে হলে এই যে ভারত পেরিয়ে যেতে হবে। সেটাও কিন্তু বাংলাদেশ মানে ছিটমহল ছিল, কিন্তু সেখানে যেতে হলে এই ভারত ছাড়া কোনো উপায় নেই। এর যেমন এই যে অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো সরাসরি হচ্ছে দোহগ্রাম আঙ্গুরপোতায় যাচ্ছে। 2 দেশের চুক্তির মাধ্যমে জমি বদল বলেন বা ইজারা বলেন, সেই মাধ্যমে এটা হচ্ছে চালু করা হয়েছে। সারাদিন এই যেরকম অটো ভ্যান পাটগ্রাম থেকে দোহগ্রাম, দোহগ্রাম থেকে পাটগ্রাম যাতায়াত করে থাকে। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর ভারতের অভ্যন্তরে দোহগ্রাম আঙ্গুরপোতা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। পরে 178 মিটার দৈর্ঘ্য ও 85 মিটার প্রস্থের 3 বিঘার জমিটুকু 99 বছরের চুক্তিতে ভারত সরকার বাংলাদেশকে লিজ দেয়। অর্থাৎ এই 3 বিঘা জমি পেরিয়ে হচ্ছে সে আঙ্গুরপোতা গ্রামে যাওয়া যায়। এই যে অটোগুলো আসছে,
এই যে আমাদের বাংলাদেশ থেকে অটোগুলো যাচ্ছে, দেখুন সরাসরি এই যে কাঁটা তার, এই যে ভারত দিয়ে যাচ্ছে, আবার ওই দিক দিয়ে হচ্ছে ভারতের গাড়িগুলো যাচ্ছে। পূর্বে করিডরটি দিনের 12 ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। এতে দহগ্রাম আঙ্গুরপোতার অধিবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 2011 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যকার একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডরটি 24 ঘন্টায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই যে কাঁটাতারের ওই পার দিয়ে হচ্ছে ভারতের গাড়িগুলো যাচ্ছে, ওই যে একটা ড্রাম ট্রাক পাথর নিয়ে যাচ্ছে ওইদিকে। আমরা এখন এই ভারতের মাঝখান দিয়ে, ওই যে দেখেন একটা বাস যাচ্ছে, ভারতের যে পাবলিক বাসগুলো সেই পাবলিক বাস যাচ্ছে। তো আমরা এখন এই ভারতের মাঝখান দিয়েই যাব হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতায়। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের ভূখণ্ড অতিক্রম করে আমরা পৌঁছে যাই এই বিশেষ এলাকায়। আমরা 3 বিঘা করিডর পার হয়ে কিন্তু এদিকে আসলাম। সেইখানে ক্যামেরা মানে ওইভাবে ওপেনলি ব্যবহার করা নিষেধ বা ক্যামেরা নিষেধ, সেজন্য ভিতরটা আসার সময় আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা সেটা পার হয়েই এদিকটাতে চলে আসলাম। বন্ধুরা, এই যে হচ্ছে আমরা সেই আঙ্গুরপোতা গ্রামে যাচ্ছি, এটা হচ্ছে মেইন রোড। আর মেইন রোডের পাশেই এই যে দেখুন সীমানা পিলার। এই যে হচ্ছে তামাক পাতা। কত বিঘা চাষ করছিলেন আঙ্কেল? 2.5 বিঘা তামাক করছি। প্রতিবারই চাষ করেন? হ্যাঁ, প্রতিবার কম করে এবার 1 বিঘা বেশি করছি। আগে করছিলাম 1.5 বিঘা, এখন 2.5 বিঘা করছি আর কি। আচ্ছা, গতবার নাকি অনেক দাম গেছে তামাকের? হ্যাঁ, গত তামাকের দাম গেছে, এবার একটু কম। তারপর এই পাতা কি আপনারা কোথায় বিক্রি করবেন? এলা পাটগ্রাম উপজেলা নিয়ে যাই, পাটগ্রাম বাজার আছে ওখানে। শুকানোর পর নিয়ে যাবেন? হ্যাঁ, শুকানোর একদম করকরা শুকাইতে হবে? তারপর শুকিয়ে আবার মোটা বাঁধতে হবে, মোটা বাঁধিয়ে তারপর নিয়ে যেতে হবে। তখন 24 ঘন্টা যাতায়াত সুবিধা পাইছি আমরা। একটা সময় তো আপনারা মানে কোনো দেশের সুবিধা ঠিক মতো পান নাই? না, আগে পাইনি। 1992 26 জনের আগে আমরা কোনো সুযোগ পাইনি না। বাংলাদেশ আমাদের হেল্প সহযোগিতা করছে, কিন্তু বাংলাদেশে গেছেন কোন দিক দিয়ে? চোরের মতো তখন রাতের অন্ধকারে চুপচাপ করে ভারত এই যে পালে গেছি 3 বিঘা দিয়া। রাইতে সেই 12টা 1টা 2টা যখন মানুষ ঘুম পড়ে, আমরা দেখি বর্ডার বসি থেকে দেখার পরে তখন আস্তে আস্তে দেখি যে বিএসএফ নাই, তখন আমরা পার হয়ে গেছি। এটাই ছিল ওই যখন 71-এ স্বাধীন হয়, স্বাধীন দেশ যখন হয়, তখন বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক ছিল। তখন আমরা কিন্তু মেকলিগঞ্জ ধাপড়া ইন্ডিয়ান হাট বাজার যাতায়াত করতাম। আপনারা ইন্ডিয়াতে ওই মেকলিগঞ্জে যাতায়াত করতেন? মেকলিগঞ্জ গেছি, ধাপড়া গেছিলাম। 2টা হাট আছে এখানে, মেকলিগঞ্জ সাব ডিভিশন আর ধাপড়া একটা গ্রাম অঞ্চলে বাজার গিয়েছিলাম। তারপরে আমাদের ওই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস 5 কেজি বেশি নিয়ে যেতে দেয় না। 5 কেজি আমরা ওই পাট 5 কেজি বা 5-6 কেজি নিয়ে যাই। এবার একটা অর্থনীতি দুর্বল ছিল। তো দেখেন, এই মানুষগুলো একটা সময় মানবেতর জীবনযাপন করতেন, অর্থাৎ না পেত বাংলাদেশের সুযোগ সুবিধা পুরোপুরি, না পেত ইন্ডিয়ার সুযোগ সুবিধা। তারপর একদম সব কিছু ক্লিয়ার হইলো, আপনারা স্বাধীন হইলেন কত সালে? মানে আপনাদের এই 1992 26 জুন রাস্তা হয়েছিল এখানে। রাস্তা হয়েছে তো ওই 1992 26 জুনে থাকি আমরা একটু করে স্বাধীনতা পাইছি। পাওয়ার পরে 3 ঘন্টা 6 ঘন্টা, তারপরে 12 ঘন্টা হয়েছে পর্যায়ক্রমে রাস্তা হওয়ার পরে। এখন আমাদের 24 ঘন্টা। তো দেখেন, একদম মেইন রোডের সাথে পিলার, আর এই ভাইটা হচ্ছে তার একদম সীমান্ত লাগোয়া জমিতেই কাজ করছে। আগে বাংলাদেশে পালিয়ে যেতে হতো, ভারতে পালিয়ে যেতে হতো, মানে কোনো দেশের সুবিধা নাই। এখন অনেক সুবিধা পাচ্ছি। এখন সব একদম 23 ঘন্টায় খোলা আছে করিডোর। এই যে সীমানা পিলার আর এই যে মেইন রোড, দেখেন এরকম সীমানা খুবই কম দেখা যায়। আর বাংলাদেশের একটা দেশের অভ্যন্তরে যে অন্য দেশের ছিটমহলগুলো থাকে, তার মধ্যে এই যে দহগ্রাম আঙ্গুরপোতা এই ছিটমহলটা ছিল মানে সবচাইতে বড় একটা ছিটমহল। এই দ্বীপের মধ্যেই বসবাস করেন যে মানুষগুলো, তারা হচ্ছে এখন সব সুবিধা পাচ্ছে, কিন্তু আগে সেভাবে পেত না। দহগ্রাম ইউনিয়নকে অনেকেই বলে থাকেন ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ। দহগ্রাম হলো 2015 সালের ছিটমহল বিনিময়ের পরে ভারতের মধ্যে থেকে যাওয়া বাংলাদেশের একমাত্র ছিটমহল। আমি এখন আছি দহগ্রাম বঙ্গের বাড়ি বাজারে। তো সরকারি মেডিকেল। আচ্ছা, আগে তো এইসব সুযোগ সুবিধা কিচ্ছু ছিল না এই দহগ্রাম। তখন তো গেট বন্ধ ছিল। গেট বন্ধ ছিল 6 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বন্ধ থাকে, 6 ঘন্টা খোলা থাকে। আচ্ছা, আর এই যে হাই স্কুল এগুলো একটা সময় এই যে দহগ্রাম আঙ্গুরপোতার মানুষজন যে আছে, ইনাদের কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, কোনো হাসপাতাল ছিল না। তো এখন ছিটমহল ভাগাভাগি হওয়ার পর 2 দেশের চুক্তির পর 3 বিঘা করিডোর চালু হয়েছে, এখন 24 ঘন্টা চালু থাকে। আগে তো অসুস্থ হলে মানুষজন কোন জায়গায় নিয়ে যাবে?
নাকি ভারতে নাকি বাংলাদেশে? দহগ্রাম আঙ্গুরপোতা এর আগেও আমি এসেছিলাম, কিন্তু গ্রামের এমন গহীনে কখনো আসিনি। দেশের অনেক প্রান্তে ঘুরেছি, অনেক সীমান্তবর্তী গ্রাম আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই দহগ্রাম আঙ্গুরপোতা এসে অবাক হয়ে যাচ্ছি। এমন সীমানাও হতে পারে? আমার সামনে হচ্ছে বর্ডার পিলার, আর পিলার ঘেঁষেই এই যে মসজিদ। একটাবার চিন্তা করুন, মসজিদের আঙিনাতেই হচ্ছে এই যে বর্ডার পিলার, পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর আমার পিলারের এই সামন থেকেই পুরাটাই হচ্ছে ভারত। আমি বিএসএফের যে টহল দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। এখানে আসার পর মানে সীমান্ত ভাগাভাগির যে জটিলতা, এটা দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। দাদু ভালো আছেন? এই গ্রামেই বাড়ি আপনার? এই যে মসজিদ দেখলাম, মসজিদের সাথে এই যে বর্ডার পিলার, এখানেই নামাজ আদায় করেন? নামাজ তো এখানে মাদ্রাসা। এরকম মসজিদ কখনো দেখি নাই যে একদম সীমানা ঘেঁষা। এটা তো সেই ব্রিটিশ আমলের মসজিদ, তো ব্রিটিশ আমল থেকে এখানে মসজিদ, ঢাকা সর্বশ্রেষ্ঠ পুরোনো মসজিদ এটা। অর্থাৎ দেশ যখন ভাগ হয় নাই তার আগে থেকে মসজিদ এখানে। যখন দেশ ভাগ হয়েছে তখন এখানে পিলার বসে গেছে। পিলার তো এই মানে যখন রাস্তা হলো হ্যাঁ, তারপরে পিলার বললো। 1971 সালে যুদ্ধের পরেও এই মানুষগুলো পরাধীন ছিল, স্বাধীনতা পায়নি। অর্থাৎ সারা দেশ যখন স্বাধীনতার হাসি হেসেছে তখন আপনারা কিন্তু সেই হাসি হাসতে পারেননি, কারণ আপনারা বন্দী ছিলেন। বন্দি মানে খুব নির্যাতনে ছিলাম আগে। নির্যাতন, অর্থাৎ বাংলাদেশেও যেতে পারতেন না, ভারতেও যেতে পারতেন না। ঠিক ভারতে যাইতে পারতাম, কিন্তু যখনই একটু বেশি হলো, কোনো জায়গায় চুরি ডাকাতি হলো, এই ঢাকার লোকে চুরি করছে। আচ্ছা, আপনার মুখে শুনলাম এটা যেহেতু মুসলিম এরিয়া, এটা ব্রিটিশ আমলের মসজিদ, এখানেই তো বাড়ি ঘর ছিল আরো মুসলিমদের। এইগুলো বাড়ি ছিল, ওই যে বাড়িগুলো বাড়ছে। হ্যাঁ, কিন্তু দেশ ভাগের পর ওগুলো সরাই নিয়ে গেছে। মুসলমান ওগুলো এখন বাড়ি আছে, ওগুলো হিন্দু ঢুকছে, মুসলমান চলে গেছে। আচ্ছা, তখন তো মনে হয় সেই সময় ওই মানুষগুলো এখানেই নামাজ পড়তো। এখানে চারদিকে ভারত বেষ্টিত এই জনপদে এখনো রয়েছে কিছু সীমাবদ্ধতা। এখানকার মানুষ স্বাধীনভাবে গরু পালন করতে পারে না, বড় কোনো খামারও করতে পারে না, কেননা বিক্রির জন্য 3 বিঘা করিডোর দিয়ে প্রতি সপ্তাহে মাত্র 60টি গরু নিয়ে যাওয়ার অনুমতি দেন বিএসএফ। আর কোন 50 থেকে 60টি গরু যাবে তা নিয়ন্ত্রণ করেন স্থানীয় প্রতিনিধি। নির্দিষ্ট সময়ে গরু বিক্রি করতে পারেন না এখানকার মানুষজন। বন্ধুরা, অবশেষে সেই দহগ্রাম আঙ্গুরপোতা 0 কিলোমিটার, এখানে দেখুন সেই বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ এই দহগ্রাম আঙ্গুরপোতার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এই যে দহগ্রাম আঙ্গুরপোতা যে আমরা এতটুক রাস্তা আসলাম, পুরোটাই কিন্তু হচ্ছে ভারত দ্বারা বেষ্টিত, অর্থাৎ একটা দ্বীপের মতো, যে দ্বীপের প্রায় চতুর্দিকে হচ্ছে ভারত। এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, অনেক আগেই আমি এখানে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি ধরা যায়, ভারত সীমানা ঘেঁষা। অর্থাৎ এই যে 0 কিলোমিটার, এই বাড়িটার কর্নারে হচ্ছে বর্ডার পিলার, আপনাদেরকে দেখাবো। সেই পিলারের ওই পাশ থেকে হচ্ছে ভারত। আর আসার পথে তো দেখলেন মানে কোথায় কোন পিলার, মানে আপনি যদি না জেনে কাউকে সাথে না নিয়ে এসে এই গ্রাম ঘুরতে যান, তাহলে আপনি নিমিষেই ভারতের মধ্যে ঢুকে যাবেন, আপনি নিজেও বলতে পারবেন না। এই যে জমিটা দেখেন, আমরা এই দিকটা দিয়ে আসলাম, এই যে জমি, এটাই হচ্ছে ভারতের জমি। আর আমাদের পিছনেই কিন্তু বিএসএফের টহল ঘর রুম দেখতে পাচ্ছি। ভাইয়ের বাসা কি এখানেই? এখানে ঘুরতে আসলেন? না, আমার বাসাই এখানে। আমাদের এদিক জমি আছে, তো জমি দেখার জন্য আসলেন? জি। একদম সীমানা ঘেঁষে আপনার জমি? জি। আচ্ছা, কিছুদিন আগে নাকি শুনলাম ঝামেলা হয়েছে, এই জন্য মানুষজন আসতে দেয় না, আমাদেরকে আসতে দিতে চাইলো না। হ্যাঁ, মাঝখানে একটু সমস্যা হয়েছে। ওদের এই যে বিএসএফ, ভারতের বিএসএফ ভুল করে আমাদের বাংলাদেশে ঢুকে পড়ছিল, এটা নিয়ে একটু গ্যামজাম হয়েছিল। তো এই জন্য আপাতত আর কি আমাদের বাংলাদেশের যারা ঘুরতে আসে তাদেরকে এদিকে আসা একটু নিষেধ করে দিয়েছে আর কি, সাময়িক সময়ের জন্য আর কি। ঠিক আছে, কিছুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে আর কি। একদম যে রাস্তা দিয়ে আসলেন, রাস্তার সাথেই তো পিলার, এই যে এখানে পিলার। জি জি জি, একদম সীমানা ঘেঁষা। জি। এখানে আপনাদের কোনো সমস্যা হয় না বসবাস করতে? কোনো সমস্যা হয় না। এই যে এখানে মনে হয় ভারতের জমি, ওরা আসি ওদের জমি চাষবাদ করে, আমরা আমাদের গুলাতে করি, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আর ওই যে পিছনের যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ভারতের। আর ওই দিকটাতে ভারতের গ্রাম, আর চতুর্দিকে হচ্ছে বিএসএফের টহল রুম আর বাংলাদেশের বিজিবির টহল রুম। আর এই যে জমিতে কাজ করছেন, ইনি কিন্তু মানে ভারতের মানুষ। এই যে এই পাশে হচ্ছে বিএসএফের টহল রুম আছে, প্রচুর পরিমাণে কড়া নিরাপত্তায় চলে এখানকার মানুষ, বাংলাদেশের গ্রামের মানুষ প্লাস ভারতের গ্রামের মানুষও। এই যেখানে কাজ করছে ওদিকে বিএসএফ কিন্তু ইনাদেরকে ফলো করতেছে। বন্ধুরা,
আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।